সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো হাতের হাড় ভাঙন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর মহিউদ্দিন ১৯৬৫ সালে জুলাই মাসে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে এবং দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম। স্যার, হাতে কি কি ধরনের হাড় রয়েছে এবং এটি ভাঙনের প্রক্রিয়াগুলো কি কি? হাত বলতে আমরা আপার লিম্ব বুঝি, আবার আমরা শুধু হ্যান্ড ফ্র্যাকচার বলতে আমরা হাতের যে স্মল বোনসগুলো আছে, এখানে মোট ২৭টা হাড্ডি আছে। যেমন এখানে আমরা যে ছোট স্মল 8টা বোনস এবং এখানে যে লম্বা লম্বা ছোট ছোট যদিও সেগুলো আছে 5টা, আর এখানে যে আঙুলের যে এক একটা আঙুলে 3টা করে, বুড়া আঙুলে 2টা, মোট 14টা, এই 27টা বোনস আছে। এবং এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ফ্র্যাকচার অবস্থায় আসে বা বিভিন্ন ধরনের ইনজুরি নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। স্যার, এই যে হাতের হাড় ভাঙন, এটি কি কি কারণে হয়ে থাকে? হাতের হাড় বিভিন্ন কারণে ভাঙতে পারে, মেনলি ট্রমা, আবার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। তো ট্রমা আমাদের মেশিনারি অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইভেন কট ইন এ ডোর বা দরজার ভিতরে চিপা খেয়েও বাচ্চাদের হাড় ভেঙে যায়। এভাবে আবার অনেক সময় ফিজিক্যাল অ্যাসল্ট, যেমন নিজেরা মারামারি করে, অনেকে চপিং উন্ড, যে হাতের উপর কোপ মারছে, সেখান থেকে স্কিন কাটে, লিগামেন্ট কাটে, টেন্ডন কাটে এবং সর্বশেষ হাড্ডিও কেটে যায়। ইভেন হাড় কেটে সম্পূর্ণ হাত আলাদা হয়ে পড়ে যেত আমরা দেখি, এবং সেগুলোও অনেক সময় ঠিক করা যায়। তো ফলে হ্যান্ড ইঞ্জুরির অনেক কারণ আর কি, হাড় ভাঙারও অনেক কারণ, তো মেনলি ট্রমা। তো হাড় ভেঙে গেলে এটি আসলে কি জোড়া লাগানোর কোনো পদ্ধতি আছে কিনা? বড় যে হাড্ডিগুলো থাকে আমাদের হাতে বা পায়ে, সেটি তো আমরা জানি যে আসলে প্লাস্টারের মাধ্যমে ওপেন কিংবা ক্লোজ করে বন্ধ করা যায় বা জোড়া লাগানো যায়। তো হাতের ছোট ছোট হাড়গুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে? হাতের ছোট ছোট হাড়গুলো একই, হাড় তো সব একই, এবং আমাদের হাড় যে জোড়া লাগে, এটা আমরা জোড়া লাগাই না বা কেউই জোড়া লাগায় না। এটা আমাদের সৃষ্টিকর্তা ওইভাবে তৈরি করছে যে ফ্র্যাকচার হওয়ার পর জোড়া লেগে যাবে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে হাড়কে সঠিক জায়গায় বসায় দেওয়া। তো সঠিক জায়গায় বসায় দিলে সঠিকভাবে জোড়া লাগবে, আর যদি আপনি ভাঙার পরে যেমনে সামনে রেখে দিলে সেইভাবে জোড়া লাগবে বাঁকাতাড়া হয়ে। তো আমরা ওইটা বলি ম্যাল ইউনিয়ন, অথবা বিভিন্ন ম্যাল ইউনিয়ন হলে হয় কি, বিভিন্ন ডিফর্মিটি ডেভেলপ করে। ইভেন যদি জয়েন্টের ভিতর ফ্র্যাকচার হয়, তাহলে দেখা যাচ্ছে এবড়ো থেবড়োভাবে জোড়া লাগলে এটা পরবর্তীতে মুভমেন্টের সমস্যা হয়। এবং অনেক দিন ধরে আমরা যদি হাতে প্লাস্টার রাখি, সেক্ষেত্রে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়। তো ফলে লং বোন, আপনি যেটা বললেন যে পায়ের হাড়, হাতের আরও লম্বা হাড্ডি আছে, সেগুলো এবং আমাদের স্মল বোনস অফ দ্য হ্যান্ডসের প্রিন্সিপালি কিছুটা ডিফার করে, যে আমরা এগুলো কীভাবে অ্যাড্রেস করব। তা আমরা এটা দুইভাবে অ্যাড্রেস করতে পারি। একটা হচ্ছে যদি সামান্য ফ্র্যাকচার হলো, সামান্য আনডিসপ্লেসড ফ্র্যাকচার আমরা বলি, যে ভাঙার পরে এটা সরে যায়নি, তো সেগুলো আমরা প্লাস্টার অথবা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করতে পারি। কিন্তু এমন যদি হয় যে ভাঙার পরে এটা বেশি সরে গেছে এবং আমরা চেষ্টা করার পরেও এটা সহজে রিডাকশন করা যাচ্ছে না, মানে জায়গা মতো আনা যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে এটা ঠিক করতে পারি। তো অপারেশন যেটা আমরা কনজারভেটিভ করবো, সেটা তো আমরা এমনভাবে আমরা প্লাস্টারটা দিই যাতে ফাংশনাল পজিশন বলি, যে এই দিস ইজ দ্য ফাংশনাল পজিশন অফ হ্যান্ড। এই পজিশনে রাখলে আমাদের হাতের যে জয়েন্টগুলো আছে এগুলো অ্যাক্টিভ থাকে। কিন্তু আমি যদি হাতটাকে এরকম সোজা করে রাখি, যে এই সমস্ত জয়েন্ট যদি বেশি দিন সোজা থাকে এবং 2-3 সপ্তাহ যদি আমি প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি, তবে দেখা যাচ্ছে হাড় জোড়া লাগছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা জয়েন্ট স্টিফ হয়ে গেছে। তখন আমার হাড় জোড়া লেগে তো লাভ নেই, যেখানে আমার ফিঙ্গারগুলো মুভ করতেছে না, তাহলে তো হাড় জোড়া লেগে লাভ হবে না, আপনার হ্যান্ড ফাংশনিং হবে না। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমার যে ইনজুরিটা হলো, এরপরে আমার গ্রিপ স্ট্যান্ড বা আমি যাতে হাত দিয়ে আমার পেশেন্ট যাতে সব কিছু ধরতে পারে, সেটা এনশিওর করা। তাহলে আমরা যদি প্লাস্টারের মাধ্যমে করি, তাহলে ওইভাবে আমরা খেয়াল রাখতে হবে যে আনডিসপ্লেস যেন না থাকে, মানে অয়েল রিডিউস যেন হয়, এবং তারপরে ফাংশনাল পজিশন অফ দ্য হ্যান্ডে আমরা যেন প্লাস্টারটা করি। আদার হ্যান্ড যদি দেখা যায় যে ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, জয়েন্টের ভিতর ভাঙছে, সেটা তো আমরা প্লাস্টারের মাধ্যমে শতভাগ পজিশনে আনতে পারবো না। অথবা মাল্টিপল ফ্র্যাকচার, এখানে ভাঙা, এখানে ভাঙা, একই আঙুলের 2-3 জায়গা ভাঙা, সেগুলোও প্লাস্টারের মাধ্যমে শতভাগ রিডাকশন করা বা 100% পজিশন আনা সম্ভব না।
তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা অপারেশনকে বেছে নিই। অপারেশন করলে হয় কি যে এটা আমরা যদি মানে রিজিড ফিক্সেশন করতে পারি, প্লেট স্ক্রু অথবা কেওয়ার বিভিন্ন ডিভাইস আছে এখন, ইমপ্লান্ট এখন ডিজাইন বলেন, ইমপ্লান্ট কোয়ালিটি বলেন, এবং ইমপ্লান্টের যে সমস্ত ধাতু আগে ইউজ হতো এখন উন্নত মানের টাইটানিয়াম আসছে, এগুলো আমরা একবারে লাগাই দিলে আর কখনো খোলা লাগে না। তো ফলে আমরা যদি এই ধরনের মাল্টিপল ফ্র্যাকচারের ক্ষেত্রে, ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি এগুলোকে আমরা প্লেট স্ক্রু লাগায় রিজিড ফিক্সেশন করে 2-1 দিন পরে বা 5-7 দিন পরে যদি আমরা মুভমেন্ট ফেরাই দিতে পারি, তাহলে প্রত্যেকটা জয়েন্ট এবং ঠিক থাকবে, মোবাইল থাকবে এবং হ্যান্ডটা ফাংশনাল থাকবে এবং হার্ট তার নির্দিষ্ট ঠিকঠাক পজিশনে জোড়া লেগে যাবে। একেবারে অনেকেই জিজ্ঞাসা করেন যদি যেই সব ক্রাশ ইনজুরিগুলো হয়ে থাকে, যে হাড় একেবারে পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া কিংবা কণা কণার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়ে যাওয়া, সেক্ষেত্রে কি কিছু করবার থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই করবার থাকে। হাড় যদি এটা আমরা বলি কমিউনিটেড ফ্র্যাকচার আরও বেশি দ্রুত জোড়া লাগে। তো সেক্ষেত্রেও বিভিন্ন ব্যবস্থা আছে। যদি আমার এই স্মল বোনস হলেও এর একটা মাথা আছে, গোড়া আছে, হেড আছে বলে আমরা আবার বেজ আছে, প্লাস শ্যাফট আছে। শ্যাফটের মাঝখানে যদি কমিউনিটেড হয়, 2 মাথা যদি ঠিক থাকে, এটা রেজাল্ট ভালো। আমরা শুধু প্রক্সিমালি এবং ডিস্টালি স্ক্রু লাগাই, মাঝখানে যে বোনসটা অ্যালাইনমেন্ট করে রাখি, তাহলে এটা জোড়া লেগে যাবে। আবার যদি জয়েন্টের ভিতরে ওরকম যদি কমিউনিটেড হয়, 2-3 টুকরা হয়, সেগুলো আমরা স্মল স্ক্রু দিয়ে আমরা সঠিক পজিশনে ফিক্স করতে পারি। কিন্তু যদি এমন হয় যে এমনভাবে সেটা, যেটা আপনার ভাষায় গোড়া গোড়া হয়ে গেল, ইন্ট্রাআর্টিকুলারলি যদি এতটা ব্যাড ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে আমরা ওই জয়েন্টকে ফাংশনাল পজিশনে আর্থোডেসিস করি। ফাংশনাল পজিশন মানে যেমন ধরেন আমার এই জয়েন্টটার ফাংশনাল পজিশন এরকম, সে আঙুল সোজা করতে পারবে না, সারাক্ষণ এরকম থাকবে, কিন্তু জয়েন্টটা স্টেবল হয়ে যাবে। তাহলে সে যখন গ্রিপ করবে তখন ঠিকই এসে এই জয়েন্ট মুভ এরকম সেমি ফ্লেক্সড থাকবে, এই জয়েন্ট ভাঁজ হবে, এই জয়েন্ট ভাঁজ হবে, তখন ঠিকই সে কোনো কিছু ধরে এভাবে টাচ মানে গ্রিপ করতে পারবে। তো যাক, এটা এক একটা জয়েন্টের এক একটা ফাংশনাল পজিশন আছে, যেটা অর্থোপেডিক সার্জন বা আমরা যারা হ্যান্ড সার্জন তারা তো অবশ্যই এটা খেয়াল করা হয় এবং জানা হয়, এবং ওইভাবে ফেস করলে আলটিমেট একটা ফাংশনাল হ্যান্ড তৈরি হয়। আচ্ছা, অনেক সময় এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা বলি যে কাটা অংশগুলো যদি নর্মাল স্যালাইনে করে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে জোড়া দেবার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো সে সম্পর্কে আমাদের দর্শকদের যদি না, এটা আপনি কিছু নর্মাল স্যালাইন জানাতেন। না। আমরা বলি যে কাটা অংশ প্রথমে পরিষ্কার পানিতে ক্লিন করতে হবে, তারপরে একটা পলিথিনের ব্যাগে রাখতে হবে। ওই পলিথিন ব্যাগটা আর একটা পলিথিনের ব্যাগ অথবা এমন কোনো বক্সে যেটার ভিতরে আইস আছে, আচ্ছা, ওই আইসটা যেন সরাসরি ওই যে পার্টটা আমরা বহন করতেছি ওইটার পার্টের কন্ট্যাক্টে না যায়। আচ্ছা, কিন্তু আর ওই তার মানে একটা পলিথিনের ব্যাগের ভিতরে আমার যে লিমটা আলাদা হয়েছে ওইটা যদি রাখি এবং ওইটা যদি আরেকটা পলিথিনের ব্যাগের ভিতর দিয়ে তার ভিতরে আইস রাখি, তাহলে এটা তার কোল্ড চেইন মেনটেন করা হয় অনেক সময়, বা টেম্পারেচারটা মেনটেন হবে, ফলে ওই পার্টটা সহজে নষ্ট হবে না বা ডেড হয়ে যাবে না। তো এটা যদি আমরা উইদিন 6 আওয়ার্স যদি আমাদের এরকম হ্যান্ড সার্জন আমরা যারা এই সমস্ত কাজ করতে পারি তাদের কাছে আনা যায়, তাহলে এটা জোড়া দেওয়ানো সম্ভব। তবে আঙুলের ক্ষেত্রে আরও কিছু এক্সটেন্ডেড টাইম আছে, 18 ঘন্টা পর্যন্ত হয়। আবার উন্নত বিশ্বে যদি এটা ফ্রিজিং করে রাখা যায়, 90 ঘন্টা পরও জোড়া দেওয়ার রেকর্ড আছে। তবে উইদিন 6 আওয়ার্স হলে এটা ভালো হয় আর কি। সবচেয়ে যদি এই সমস্ত জায়গা ইনজুরি হয়, এই আঙুলের চেয়ে এই সমস্ত জায়গা জোড়া দেওয়া ইজি, কিন্তু 6 আওয়ার্সের পরে জোড়া দিলে ওগুলো মাসল ডেড হয়, ওখানে কাজ করতে চায় না, আউটকামটা ভালো হয় না। সার্জারির পরে হিল হতে হাতের যে ছোট ছোট হাড়গুলো আছে, এটির কত সময় লাগতে পারে? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন আপনার মেইনলি হচ্ছে বয়স। বাচ্চাদের হাড় খুব দ্রুত জোড়া লাগে, বয়সী মানুষের যার যত বয়স সেই অনুযায়ী কিছুটা ডিফার করে। প্লাস আপনার ট্রিটমেন্ট কীরকম করা হয়েছে, কীরকম ফিক্সেশন করা হলে, আমরা ক্লোজ ট্রিটমেন্ট করলাম না ওপেন করে ফিক্সেশন করলাম, সেটার উপরও কিছুটা নির্ভর করে। প্লাস ইন্ডিভিজুয়াল পার্সনের উপর নির্ভর করে। সে যদি আন্ডার নিউট্রিশনে থাকে, তার শরীর যদি স্বাভাবিক না থাকে, অন্যান্য কোমরবিড কন্ডিশন থাকে যেমন ডায়াবেটিস, বা ধূমপান করে, ওল্ড এজ ইটসেলফ একটা কোমরবিড কন্ডিশন, অ্যাবাভ 70, অনেক কিছু এটার উপরে ডিপেন্ড করে। তবে সাধারণত হাতের হাড্ডি আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে 3 সপ্তাহ, বড়দের 6 সপ্তাহ, আবার হাতেরটা 3 সপ্তাহ হলে পায়েরটা 6 সপ্তাহ, এরকম একটা রাফ একটা হিসাব আছে।
তবে সব সময় তো আর এই হিসাব অনুযায়ী চলে না। ডিপেন্ড করে সার্জারি, আসলে। হ্যাঁ, সার্জারি কোয়ালিটির উপর নির্ভর করে। যেমন আমি সার্জারি করলাম খুবই মাসল টাচল বা হাড়ের যে পেরিস্টেম আছে সব কিছু উঠাই ফেললাম, এক্সরেতে দেখতে সুন্দর হলো কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে অতটা সুন্দর হবে না। কিন্তু আমরা যদি খুব সফট টিস্যু যদি অনার করে মানে ঠিকঠাক মতো বোনসের সাথে যদি সফট টিস্যু অ্যাটাচ রেখে আমরা যদি অপারেশনটা শেষ করতে পারি, প্লাস বোনসের ভিতরে যে মেডুলারি ক্যাভিটি আছে তার রক্ত চলাচল যদি আমরা ইনশিওর করতে পারি অপারেশন সময়, তাহলে এগুলো আর দ্রুত জোড়া লাগে। তবে রাফলি একটা বলা যায় যে আপনার সাধারণত 1.5 মাস থেকে 3 মাসের ভিতরে বেশিরভাগ হাড় জোড়া লেগে যায়। পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাওয়া বা ফাংশনাল যে মুভমেন্ট সেটিকে অ্যাচিভ করা যায় কিনা, বা এক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো রোল আছে কিনা? অবশ্যই ফিজিওথেরাপির রোল আছে। তো এখন হচ্ছে যে পুরোপুরি যাবে কিনা অবশ্যই সেটা ডিপেন্ড করে যে ফ্র্যাকচারে কত ঘন্টা বা কতদিন পরে অ্যাডজাস্ট করতে পারলাম আমরা, প্লাস অপারেশনটা ফ্র্যাকচারটা কতটা খারাপ ছিল, বা ফ্র্যাকচারটা ওপেন ছিল কিনা ক্লোজ ছিল কিনা, প্লাস ফ্র্যাকচারটা আমরা যে অপারেশন করলাম সেটা ওয়েল রিডিউসড হলো কিনা, তারপরে আমরা দ্রুত মুভমেন্টে যেতে পারলাম কিনা। তো প্লাস কোমর ওর সাথে অন্যান্য যেমন লিগামেন্ট ইনজুরি, টেন্ডন ইনজুরি, নার্ভ ইনজুরি এসব ছিল কিনা, স্কিন ইনজুরি এগুলো ছিল কিনা। যদি ক্লোজড ইনজুরি হয় তাহলে তো আমরা যদি দ্রুত অপারেশন করতে পারি এবং 7 দিন 2 সপ্তাহের মাথায় যদি আমি মুভমেন্ট ফিরে দিতে পারি, এটা 100% ফাংশন ফিরে আসে। আচ্ছা, অর্থাৎ আগের মতো লাইফস্টাইল অ্যাচিভ করা যায় অনেক ক্ষেত্রে। অবশ্যই আগের মতো লাইফস্টাইল অ্যাচিভ করা তো যায়। এটি কি বয়সের ক্ষেত্রে কখনো ডিফার করে? আপনি বলছিলেন যে আর্লি যে হিলিংটা সেটার ক্ষেত্রে অনেকটাই হেল্প করে আর্লি এজে, বা লেট এজে জোড়া লাগতে সময় লাগে বেশি, কিন্তু অপারেশনের ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের কোনো তফাৎ রয়েছে কিনা, যে বাচ্চাদের ক্ষেত্রে কেমন বা বয়োবৃদ্ধ? অপারেশনের ক্ষেত্রে অবশ্যই তফাৎ রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগই তো কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, মানে প্লাস্টার বা অপারেশন না করে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার হয় অথবা যদি ওপেন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, অথবা মাল্টিপল ফ্র্যাকচার হয় অথবা, তাহলে সেসব ক্ষেত্রে আমরা অপারেশনে যাই। কিন্তু বড়দের ক্ষেত্রে আবার অপারেশনের রেট একটু বেশি। যেমন আমরা যদি ফোর আর্ম বোন ফ্র্যাকচার হয় 12-13 বছর বয়সের আগ পর্যন্ত আমরা সাধারণত প্লাস্টার দিয়ে চিকিৎসা করি। কিন্তু ফোর আর্ম মানে 2টা রেডিয়াসাল না, কিন্তু এটা যদি বড়দের ফ্র্যাকচার হয়, এটা আমরা যদিও জয়েন্টের ভিতরে না, কিন্তু এই ফোর আর্ম বোনকে আমরা পুরোটা একটা জয়েন্ট মনে করি এবং ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার মনে করি, যে জয়েন্টের ভিতরে ফ্র্যাকচারটা হয়েছে এরকম মনে করি। তো সেক্ষেত্রে 13-14 পার হলে অথবা 13 বছর বয়সে যদি বাচ্চা একটু হেলদি হয়, সেক্ষেত্রে আমরা অপারেশনের মানে আমরা অপারেশনের কথা বলে থাকেন। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছে। সেহরি করা অফকোর্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন যেহেতু আমরা রোজা রাখছি, এই রোজার ভিতরে আমাদের প্রথম যেই শক্তি যোগানের যে সময়টি সেটি কিন্তু সেহরির সময়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জানি যে সেহরি যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আমাদের ধর্মীয় দিক থেকেও কিন্তু আমাদেরকে বলা আছে যে সেহরি অফকোর্স আমাদের করণীয় কি, যে আমাদেরকে অবশ্যই কিন্তু সেহরি করাটা সুন্নাত। তো সেক্ষেত্রে আমাদেরকে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করতে হয়, মনে রাখতে হবে যে প্রথম যে আমাদের মূল শক্তির যোগানটা, এই শক্তির যোগানটা যদি আমরা ভুল করে খাবারটা তৈরি করি, সারাদিনের লিস্ট যদি ভুল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সারাদিন আপনার দুর্বল লাগা, ক্লান্তিবোধ তৈরি হওয়া, মাথা ঘোরানো, সবচাইতে বেশি সমস্যা হয় ইফতারির পরে একদম শরীর ছেড়ে দেয়, আপনি কোনো কাজ করতে পারেন না, অনেক সময় ব্রেন কাজ করে না, এই বিষয়গুলো কিন্তু সবসময় হতে দেখা যায়। সো সেহরিতে আমরা মনে রাখতে হবে যে কিছু খাবার আছে যে খাবারগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে এবং কিছু বাদ দিতে হবে। সেহরিতে খাবার খেতে হবে অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট, যেরকম থাকতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, অবশ্যই ভালো কিছু ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই জিনিসগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। মনে রাখতে হবে যে আমরা যেই তেলটা ব্যবহার করি সেটি কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশে অনেকেই যেটি করি যে রাতেরবেলা বা সন্ধ্যার সময় ইফতারিতে যেই ভাজা একটা খাবার করেছিলাম সেই তেলটা দিয়ে সকালবেলা হয়তো সেহরিতে একটা ডিম ভাজি করে খেলাম। এই যে তেলটা আপনি রেখে দিয়েছেন, এই তেলটা দিয়ে যে আপনি খাবারটা তৈরি করলেন, এটি কিন্তু আপনার সারাদিনের একটা গ্যাস বা ব্লটিং হওয়ার কিন্তু খুব একটা চান্সেস তৈরি করে। অবশ্যই মাথায় রাখতে হবে যেই খাবারটি খাচ্ছেন সেটি যেন সহজ পাচ্য হয়,
সেহরির খাবার কখনোই এমন হবে না যে খুব বেশি ঝাল মশলা তৈলাক্ত অনেক খাবার এই ধরনের কোনো কিছু কিন্তু সেহরিতে একদম সঠিক না। তো সেক্ষেত্রে আমরা যদি খাবারের পরিমাণটাকে একটু সিলেক্ট করি যে আমরা সেহরিতে একটু পরিমাণ বেশি খেলাম, যেটা আমরা অনেক সময় আরও একটা যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা খুব তাড়াতাড়ি করে খাওয়ার একটা চেষ্টা করি যে আর 10 মিনিট বাকি খুব তাড়াতাড়ি করে উঠলাম, তাড়াতাড়ি করে আমরা সেহরি খেয়ে নিলাম। এটি কিন্তু আমার মেটাবলিজম এবং ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু একদম একটা জটিল প্রসেস তৈরি করে ফেলে। আপনাদের প্রপার ওয়েতে খাওয়ার জন্য সবার আগে মাথায় রাখতে হবে একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে উঠেন। যখন একটু সময় নিয়ে উঠবেন আপনি কিন্তু কি খাচ্ছেন আপনার শরীরটাও কিন্তু বোঝার একটা ব্যাপার আছে যে উঠেই যদি আমরা খাওয়া শুরু করি, সেহরিটা কিন্তু একটা ঘুমের পরে কিন্তু হঠাৎ করে খাওয়াটা। সো সেক্ষেত্রে আপনি যদি ঘুম থেকে উঠলেন 5 মিনিট একটু হাঁটাহাঁটি করলেন, হালকা একটু ওয়ার্কআউট করে নিলেন, তারপরে যখন আপনি খাবারটা খাবেন দেখবেন যে আপনার শরীরটা কিন্তু এই পুরো খাবারটা নেওয়ার মতো রেডি তৈরি হয়ে যাবে। এই রেডিটা যদি না হয়, আপনি যদি খাবারটা শরীরে দেন, আসলে ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু প্রপার ওয়েতে কাজ করে না। সো অনেকেই যেটা করে, যেটা আমি হয়তো এর আগেও সবসময় বলে থাকি যে চা কফির ব্যাপারটা, সেহরিতে কিন্তু আমাদের কিছু ভুলের ভিতরে যেমন ঝাল মশলার কথা বললাম, অতিরিক্ত তেলের কথা বললাম, যে চা কফিটাও কিন্তু এরকমই একটা ব্যাপার যে ডিহাইড্রেটেড করতে খুব সাহায্য করে। সো সেহরি যারা করেন না তারা যেরকম ভুল করেন, সেহরিতে ভুল খাবার খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুব বেশি ব্যাড এফেক্ট ফেলে। সো অবশ্যই মাথায় রাখতে হবে যারা রোজা রাখছেন তারা অবশ্যই, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, ইভেন তো যারা প্রেগনেন্ট মাদার, তাদের ক্ষেত্রে যদি তারা এমন করেন যে যারা রোজা রাখছেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নিতে হবে। কিন্তু যদি আপনি রোজা রাখেন অবশ্যই স্কিপ করা যাবে না, সেটি হলো সেহরি। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমরা প্রতিদিন এই ধরনের পেশেন্ট ডিল করি, তো অনেকেই দেখা যায় যে অনেক দেরি করে আসে। তো সেই সব ক্ষেত্রে অনেকে গ্রাম্য চিকিৎসা বা অমুক তমুক চিকিৎসা করে যখন আসে তখন দেখা যাচ্ছে হ্যান্ড স্টিফ হয়ে গেছে, ডিফর্মিটি ডেভেলপ করছে, তো তখন অপারেশনটা জটিল হয়ে যায়, রেজাল্টটাও আউটকাম আসানো খুব জটিল হয়ে যায়। এই জন্য আমার দর্শকদের উদ্দেশ্যে আমার হচ্ছে যদি এরকম ফ্র্যাকচার হয় আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জন অথবা হাতের ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি পারেন হ্যান্ড সার্জনের সাথে দ্রুত যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিলে সবাই ভালো থাকবে, সেটা আশা করি আমি। স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হাতের হাড় ভাঙন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন। আমরা প্রতি বছর যখন রোজা আসে তার আগে দিয়ে আমাদের কাছে যারা কিডনি রোগী যারা আমাদেরকে নিয়মিতভাবে দেখান অথবা যারা নতুন করে আসেন তাদের কাছে আমরা এই প্রশ্নের বেশ মুখোমুখি হই এবং এটা তাদেরকে বোঝাতে হয় অনেক কিছু। দেখেন, এখানে একটা ব্যাপার হলো যে আমি প্রথমে যেটা বলতে চাই যে সেটা হলো যে কিছু কিছু রোগের ক্ষেত্রে যে রোগটা হয়তো হঠাৎ করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সেই অসুস্থতা থেকে সে রোগ মুক্তির পরে কিন্তু তারপরে আবার সেই রোজাটা রাখার উপায় থাকে। কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলছি যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, যারা আসলে এটা ভালো হবে না, তাকে এই কিডনি রোগের মধ্যে দিয়ে বিভিন্ন স্টেজ ওয়াইজ বিভিন্ন চিকিৎসা নিতে হচ্ছে, সেই রোগের ক্ষেত্রে আসলে তার রোজা রাখার ক্ষেত্রে এই ক্ষেত্রে তার প্রতি কী নির্দেশনা বা তার প্রতি উপদেশ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ।